দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বেসরকারি হাসপাতালে রোগী ভাগাতে রাজধানীতে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। ঢাকার বাইরে থেকে আগতরাই টার্গেট। প্রতারণার বিনিময়ে পান কমিশন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো। আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই। আমার কিন্তু নগদ 20,000 টাকা খারাপ। 2-4টা থাকতেই পারে, এটা থাকবেই। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই। বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতকদের গ্রেফতারে পরোয়ানা জারি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির মূল্যায়ন সভা। সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ। বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে 30টি প্রতিষ্ঠান। গ্যাস সংকটে ধুঁকছে তৈরি পোশাক খাত। উৎপাদন ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জে রপ্তানিমুখী শিল্প। কারখানায় অলস সময় কাটছে শ্রমিকদের। 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেইলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস। এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাঁড়াশি অভিযান। বেপরোয়া হামলা ও তাণ্ডব। ধরপাকড়ে নাজেহাল ফিলিস্তিনিরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। জরুরি মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত ও বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় ও অপরিচিত রোগীরাই টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সেই সিদ্ধান্তও দেন অ্যাম্বুলেন্স চালকরাই। আর এই প্রতারণার জন্য পান ভালো কমিশন। দেখুন আরিফুর রহমান সবুজের অনুসন্ধান, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আপনি প্রাইভেটে যাবেন? হ্যাঁ, প্রাইভেটে গেলে ভাই কারেন্টের মতো ভালো কাজ হবে, কিন্তু আপনার খরচ আপনি আলাপ করেন। একটু বেশি পড়বো, হয়তো পার ডে সর্বনিম্ন 8,000 টাকা পড়বো। সমস্যা কি? কোন জায়গায়? এটা মগবাজার। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকমভাবে পায় না, অনেক ঘুরতে হয়। একটা ইয়ের জন্য অনেক ঘুরতে হয়। অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে, বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে যান, এটা চান তো প্রাইভেটে চলে যান। কিছু বলে দেখে আসছেন কেন? একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। বাদ করে গাড়ি ঢুকাইতে পারলে মনে করেন যে ভাই কথা বুঝছেন ভাই। আর এই যে এখন যে যাইতেছেন, এটা কিন্তু এটা যদি আপনারা মিনিয়ে দেয়, আমার কিন্তু ভাই নগদ 20,000 টাকা খারাপ। আপনি আমি সরাসরি বলতেছি, মিথ্যা অথবাদি গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আমার বেনিফিট আছে। আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন।
কিছু করানো হয় নাই। ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন পরিচয়ে কথা হয় হাসপাতালের চেয়ারম্যান কামরুল হাসানের সঙ্গে। জানালেন ড্রাইভার শাহিন তার পরিচিত, রোগী নিয়ে চিন্তা নেই, বিলও কমিয়ে রাখবেন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো। আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই, আপনাদের আমি বুঝাই দেবো না। এবার যমুনা টেলিভিশনের পরিচয় দিতেই বদলে যায় চেয়ারম্যানের আচরণ বক্তব্য। অস্বীকার করলেন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে পরিচয়ের বিষয়টি। প্রমাণ দেখাতে নিজেই এগিয়ে দেন মোবাইল ফোন। ধরা পড়েন সেখানেই। শুভ ভাই মানিকগঞ্জ অ্যাম্বুলেন্স, আবুল জলিল মুন্সিগঞ্জ শিবচর অ্যাম্বুলেন্স, আবির ভাই অ্যাম্বুলেন্স ফরিদপুর। তার ফোনে বিভিন্ন জেলার ৭৩ জন অ্যাম্বুলেন্স চালকের নম্বর। প্রশ্ন করি, এত চালকের নম্বর তার ফোনে কেন? উত্তর মিলেনি। আপনার কাছে এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন? এখন এই যে আপনি আমাকে বললেন এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন, আমি এখানে বিজনেস করতে নামছি, ঠিক আছে, আমি বিজনেস করতেছি, তো দেখা যাবে যে বিভিন্ন অ্যাম্বুলেন্স বলে যে স্যার যদি আমাদের রুগী হয় আমরা কি পাবো? তবে ফোনের একটি ভয়েস মেসেজে বেরিয়ে আসে জবাব। হাওলাত দিলে নাকি বলে অনেক বড় সবের কাছে করতে বিশ্বাস রাখেন, ওই হচ্ছে আমরা ওয়াদা করলাম ভাই, রুগী হইলে আপনার মানে নিয়ে যাওয়া। এবার তিনি ব্যাখ্যা দিলেন, জানালেন এটাই তাদের মার্কেটিং পলিসি। আমি রুগী টানি না, আমি রুগী টানি না। আপনি মালিক হিসেবে রুগী টানেন? না না না, আমি মালিক হিসেবে, আমার মালিক হিসেবে প্রচারণা আছে, আমি মার্কেটিং করতেছি ভাই। হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর সাথেও কথা হয় আমাদের। ফার্মেসির ডাক্তার আমার কাছে পাঠায়নি, না রিপন স্যারের কাছে পাঠাই। না রিপন স্যার উনি বললো যে ফার্মেসির ডাক্তার এখানে পাঠাইছে না। জি, আমি তো জানি ডাক্তার, মানে আমার বাসুর ডিসমিসের তার, তাদের সঙ্গে স্যারের সাথে কালেকশন আছে। এসবের মাঝে ক্যামেরার উপস্থিতির টের পেয়ে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। পরদিন কথা হলে অভিযোগ অস্বীকার করেন চালক। না না, হাসপাতালে কোনো সংশ্লিষ্ট আমার সাথে নেই। তবে ওই ডাক্তার হলো আমার বাতিজি জামাই, দু একটা অর্থোপেডিক সার্জারির যদি অনেক সময় নিজেদের হয়, গরিব হয়, অনেক সময় মানে আত্মীয় স্বজনের হয়ে যায়, তখন দু একটা পেশেন্ট পায়। অনুসন্ধানে জানা যায় সব রোগীর জন্য কমিশন এক নয়। সাধারণ রোগীর জন্য একরকম, পরীক্ষা নিরীক্ষা করলে আলাদা, বেশি কমিশন আইসিইউ রোগী হলে। অনেক ক্ষেত্রে মোট বিলের মোটা অঙ্ক যায় অ্যাম্বুলেন্স চালকদের হাতে। এটা তো রুগী থেকে নিয়ে দিচ্ছে, রুগীর গলা কেটে তারপরে টাকাটা দিচ্ছে। সারা দেশে নিবন্ধিত অ্যাম্বুলেন্স প্রায় ১০,০০০। এর মধ্যে শুধু ঢাকা মেডিকেলের আশেপাশেই রয়েছে ১,০০০-এর বেশি। তাদের বড় একটি অংশ রোগী সরবরাহ করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এত বড় দেশ বাংলাদেশ কিন্তু এতটুকু না, আর এতগুলো গাড়ি ২-৪টা এটা থাকতেই পারে, এটা থাকবেই। সরকারি হাসপাতালের অসহায় রোগীদের উপর ভর করে রাজধানীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১,৮৩৬টি, আর ডায়াগনস্টিক সেন্টার প্রায় ৩,০০০। সব কিন্তু আইনে আছে, কিন্তু আমার রুগীটাকে প্রলোভন দেখায় জোরপূর্বক একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেটা আমাকে তো অভিযোগটা করতে হবে। আর আমি অভিযোগটা কার বিরুদ্ধে করব? আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে? অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই, বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স চালকরাই এই সিন্ডিকেটের শেষ ধাপ নয়। সরকারি হাসপাতাল ঘিরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী, ট্রলিম্যান এবং বহিরাগতদের নিয়ে গড়ে উঠেছে আরও বড় একটি দালাল নেটওয়ার্ক। দালাল ও প্রতারক হতে সাবধান, এমন সতর্কতামূলক বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের দেখা মেলে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো সরকারি মেডিকেলের জরুরি বিভাগের প্রবেশপথেই। কিন্তু হাসপাতালের ভিতরের ব্যবস্থাপনা এবং শয্যা সংকটের কারণে একরকম বাধ্য হয়েই রোগী কিংবা রোগীর স্বজনরা দালাল চক্করের খপ্পরে পড়তে বাধ্য হন। আর এই সুযোগটি লুফে নেন সাহায্যকারী হিসাবে এই দালাল চক্রটি। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালের ভিতরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীর সেবা নিশ্চিত করা না গেলে এই দালাল চক্রের হাত থেকে নিস্তার মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ৪১ জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
পলাতক ৩৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। আসামি আছেন তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এর আগে তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছেন তারা। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভা শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে চলছে এই সভা। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এতে অংশ নিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন। পরবর্তী কৌশল মূল্যায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা এই সভায়। প্রধানমন্ত্রী এতে কিছু অনুশাসন দেবেন বলেও জানা গেছে। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সরকারি পর্যায়ে করণীয় এর আগেই ঠিক করা হয়। এর আগে জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী এই বিষয়ে জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির আলোকে প্রথম ১৮০ দিন, আগামী অর্থবছর এবং ৫ বছরের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়কে খাতভিত্তিক ও বিষয়ভিত্তিক ১৮০ দিনের অগ্রাধিকার বাস্তবায়ন করার নির্দেশও দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়। এছাড়াও তুলে ধরা হয় কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা। সভায় প্রেজেন্টেশনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সংসদের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত অতিথিরা এই বিষয়ে প্রয়োজনীয় মতামত ও দিক নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সংশ্লিষ্ট মন্ত্রী, সরকার ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবি বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেয়া হবে। মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। পরে পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলা উদ্বোধন ও শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটকে এভাবে তৈরি হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি। এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পান না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হলো 24 গণ আন্দোলনের পর, তখন আজকের যিনি বাদী আমার ডান পাশে বসা আছেন, তিনি একটা লিখিত অভিযোগ এই ট্রাইব্যুনালে দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেটির তদন্ত কার্যে বিশেষভাবে মনোনিবেশ করে এবং আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পর চিফ প্রসিকিউটর হিসেবে আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটি বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড,
এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারাই প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা সাতক্ষীরা 4 আসনের দলীয় এমপি গাজী নজরুল ইসলাম কাণ্ডে ভাবমূর্তি সংকটে জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এমপি পদ থেকেও গাজী নজরুলকে অপসারণের দাবিতে জেলায় চলছে লাগাতার বিক্ষোভ। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজের মধ্য দিয়ে হারানো ইমেজ পুনরুদ্ধার হবে মনে করছে জেলা জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলাদা দুটি ভিডিওতে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে। ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, বিব্রত জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে দলটির শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সুরা সদস্য এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার স্খলনজনিত কারণে আমরা বহিষ্কার করতে একটু কুণ্ঠাবোধ করে নাই। এমপির পদত্যাগ দাবিতে সাতক্ষীরা 4 আসনে চলছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি। এমপির পদত্যাগ দাবিতে অনড় তারা। একজন এমপির এমন কাণ্ড মানতে পারছেন না সাধারণ মানুষও। একজন ধর্ষককে আমরা অনতিবিলম্বে শ্যামনগরের মাটি থেকে বহিষ্কার চাচ্ছি। আমরা এই এমপি পদ থেকে তার বহিষ্কার চাই। এ তো সমাজে মেনে নেওয়া যায় না এগুলা। ওনার মতন লোক যদি এগুলো করে তাহলে আমরা কোথায় যাব? দলবল নির্বিশেষে ভোট দিয়ে এটা আশা করিনি। ওনার মতন মানুষের কাছে এটা আশা করা যায় না। ওনার যে বয়স, এই বয়সে এটা আশা করা যায় না। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। জেলা জামায়াতের দাবি, এমপি কাণ্ডে ইমেজ সংকটে পড়েছে দল। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, হারানো ইমেজ পুনরুদ্ধারে নতুনভাবে কাজ করবে তারা। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং কোনো দুর্নীতিবাজ এবং অনৈতিকতার নৈতিকহীন কোনো ব্যক্তি এ দলের মধ্যে আশ্রয় থাকবে না, পাবে না। এটি আমাদের মূল মেসেজ আমাদের কর্মীদের জন্য। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা যেন দেশবাসীর আশা পূরণ করতে সক্ষম হই। দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্যের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াত। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে এমপি গাজী নজরুল ইসলাম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে রংপুরের নোহালী ইউনিয়নের 3টি ওয়ার্ডের রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। বছরের পর বছর অবর্ণনীয় কষ্টে জীবন কাটলেও পাশে নেই কেউ। মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিড বোটের কথা জানিয়েছে জেলা পরিষদ। মানে তাহলে গামছা পরিয়ে বাজার যাইতে হয়। জলচকি এখন এপাকে বাস যাই এপাকে বাস যাই দিয়ে 4 জনে ঘাড়ত করে নিয়ে ধরি যাই। গঙ্গাচড়ার নোহালীর আজিজুল পাড়ার কৃষানী ফজিলা খাতুন ও চর বাগডোহারার কৃষক আশরাফ আলীর বর্ণনাতেই স্পষ্ট বানের পানিতে ক্ষত বিক্ষত রাস্তাঘাটের কারণে কতটা বিবর্ণ তাদের যাপিত জীবন।
বানের পানিতে ৮ নং ওয়ার্ডের বড় জুম্মাপাড়া, মেম্বারপাড়া, বাদশাপাড়া, নিচাপাড়া, আজিজুলপাড়া, শখিনটারি হয়ে ২ নং ওয়ার্ডের কাচারিপাড়া, ব্রিজবাজার, উত্তরপাড়া, মালাইপাড়া, সফিয়ারপাড়া সড়ক লন্ডভন্ড। মিনার বাজার থেকে বক্করের বাড়ি, চুলকানির মোড় হয়ে বড় জুম্মাপাড়ার রাস্তারও করুণ দশা। রোগী নিয়ে যেতে হয় ভার সাজিয়ে অথবা ঘোড়ার গাড়িতে। মোটামুটি ৪ মাস প্রতিষ্ঠানে যেতে পারেন না শিক্ষার্থীরা। নামাজ, হাট বাজারেও যেতে হয় বিকল্প কাপড় নিয়ে। যারা গর্ভধারণী তাদেরকে ভেলায় করে, পানির জায়গায় ভেলায় করে নিয়ে যেতে হয়। যখন কলেজ যাই তখন আমাদের স্যুট পরে যাওয়ার মতো অবস্থায় থাকে না, তখন আমাদের লুঙ্গি পরে যেতে হয়। ৭ নং ওয়ার্ডের মেম্বারপাড়া, নিচাপাড়া, জুম্মাপাড়া, মিনাপাড়া, বক্সপাড়া, স্কুলপাড়া, খালেকপাড়া, সফিয়ারের বাড়ি থেকে হানিফুলের দোকান হয়ে মিনার বাজার পর্যন্ত সড়কেও খানা খন্দক, কর্দমাক্ত। কোথাও কোথাও কোমর পানি। বহু বছর রাস্তাগুলোতে মাটি ফেলা হয় না, খোঁজও রাখে না কেউ। রাগ, ক্ষোভ আর অভিমানে ভারী ভুক্তভোগীদের কণ্ঠ। বছরে 2 থেকে 3 বার বান্ধা হইতো, এখন একবারও বান্ধা হয় না, এই জন্য আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। মেম্বার চেয়ারম্যানকেও জানানো হয়েছে এই বিষয়ে, অনেকবার বলছি আমরা, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। যদিও এমন বাস্তবতায় মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিডবোট দেওয়ার কথা বলছে জেলা পরিষদ, আর রাস্তাঘাটগুলো চলাচল উপযোগী করতে বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা স্পিডবোট এটা পারাপার করবে, যাতে অন্তত প্রসূতি মায়েদের এবং অত্যন্ত গুরুতর রোগী এবং পরীক্ষার্থী ছাত্র এরা যেন কোনো ক্রমেই শুধুমাত্র নদী বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের সুযোগ থেকে বঞ্চিত না হয়। রাস্তাগুলো সরেজমিনে পরিদর্শন করে এগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা এবং দীর্ঘমেয়াদে এই রাস্তাগুলিকে রিপেয়ার করার ব্যবস্থা নেব। ইউনিয়ন পরিষদের হিসেবে ওয়ার্ড 3টিতে 10,000 মানুষের বসবাস। শুধু শিক্ষার্থীর সংখ্যাই 2,000। 4টি হাটবাজার সহ আছে সরকারি, বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু বানের পানি নয়, সামান্য বৃষ্টি হলেই চরাঞ্চলের এই রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও মেলে না কোনো সমাধান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। দীর্ঘ 1 যুগ স্থবির থাকার পর আজ চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে 800 একর জায়গায় গড়ে উঠেছে এই শিল্পাঞ্চল। কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে আসবে 2,467 কোটি টাকা। আশা করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে। রাজধানী ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন, একদিকে গ্যাস নিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এর উপর মিলছে না চাহিদা মতো সরবরাহ। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালীর 2টি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরই দেখা দেয় সংকট। এখন বর্তমানে ইংরেজ চলতেছে 28, 24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকবে। আসছি আমরা 10টায়, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখনো সিরিয়ালে। আমরা সারাদিন গাড়ি চালাইয়া আবার সারা রাত সিরিয়াল ধরে পরে গ্যাস না লাগে, আর যতটুকু প্রেশার থাকে এই সমস্ত গাড়ির কারণে আমরা প্রেশারগুলো পাই না। একবার বললে আমাকে 1.5 দিন যায়, এখন 3 বার বড় নাকি 1 দিন। ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প খাত। বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। মোটা দাগে শিল্প মালিকদের এখন দম বন্ধ অবস্থা। অনেক কারখানায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রতিশ্রুত সময় পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে তৈরি পোশাক খাত। ওভেন, নিট ও স্পিনিং শিল্পেও অচলাবস্থা। এতে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা তীব্র হয়েছে। গাজীপুরের সলনা এলাকার এটি একটি পোশাক কারখানা। কর্মব্যস্ত শ্রমিক, কিন্তু হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ। আগাম কোনো ঘোষণা ছাড়াই দিনের মধ্যে বিদ্যুতের এমন যাওয়া আসা চলে 5 থেকে 6 বার।
বিকল্প উপায়ে ঘোরাতে হয় শিল্পের চাকা। শুধু রপ্তানিমুখী এই ওভেন কারখানাতেই মাসে প্রয়োজন হয় ৩৬ লাখ টাকার ডিজেল। তাও এই জ্বালানি পেতে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। বিদ্যুৎ চলে গেলে বাধাগ্রস্ত হয় উৎপাদন, নষ্ট হয় কর্মঘণ্টা। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে নষ্ট হয় মেশিন, দামি যন্ত্রাংশ, অন্যদিকে আর ব্যবহার উপযোগী থাকে না বিভ্রাটের সময় তৈরিকৃত পোশাক। প্রতিবার যখন বিদ্যুৎ যায় আমাদের ধরেন 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস হয়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে যারা যখন একটা এফিসিয়েন্সি স্পিডে কাজ করতে থাকে এটা থেমে যায়, এটা আবার চালু হইতে অ্যানাদার 4-5 মিনিট লাগে। 14 লাইনের একটা উৎপাদনমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট শুধু বিদ্যুতের জন্য এভরি মান্থ 36 লাখ টাকার মতো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। গ্যাসের ক্রাইসিস, আমরা ওয়াশ করতে পারতেছি না, শুকাইতে পারতেছি না, এখন আমাদের কি ফিনিশিং করতে পারতেছি না, মাল শিপমেন্ট সব ডিলে হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, তীব্র হয়েছে গ্যাসের সংকট। অচল অবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্প খাত। বলা যায় দিনের বড় অংশ বন্ধই থাকছে সুইং, ডাইং ও বয়লার। কঠিন চ্যালেঞ্জে পড়েছে স্পিনিং শিল্প। নানাবিধ সমস্যার কারণে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। আমরা ডেইলি যে আমরা গ্যাস দিয়ে যে আমাদের গার্মেন্টগুলি ওয়াশ করব, সে ওয়াশ করতে পারতাছি না, শুকাইতে পারতাছি না, আমাদের ফিনিশিং বসে আছে, এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের এখনও নজরে আসতেছে না। গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের প্রতি যদি নজর দিত এবং এটাকে যদি বিজনেস বান্ধব একটা পলিসি করে এদেরকে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিত, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি আরও অনেক ভালো করতে। শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমপক্ষে 15 PSI গ্যাস প্রয়োজন হয়। বাস্তবে মিলছে 2 থেকে 3 PSI। গ্যাস সংকটের কারণে কোনো কারখানার উৎপাদন 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। বর্তমানে চলমান ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু বন্ধের উপক্রমে গিয়েছে। এদেরকে বাঁচিয়ে রাখাটা আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আরও মানে ফরজ কাজ মনে করি। কারণ এই ফ্যাক্টরিটা যদি মানে যেগুলি চলমান ফ্যাক্টরি, এদেরকে হয়তো সামান্য একটু সহযোগিতা লাগবে। সব ধরনের ফ্যাক্টরি কিন্তু ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। জ্বালানি সংকট সুরাহায় সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে নেই কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ জানান, রোববার রাতে মডেল স্নিগ্ধা থানায় গিয়ে অভিযোগ করেন। বলা হয়, রাজধানীর 300 ফিট এলাকার একটি হাসপাতালে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে ডাকা হয়। এরপর সেখানে তাকে হাত পা বেঁধে জোরপূর্বক মদের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে হাতের বাঁধন খুলে 2 তলা ভবনের বেলকনি থেকে লাফিয়ে পালিয়ে আসেন স্নিগ্ধা। থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ঘটনা যাই হোক, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আসামিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। মাত্র এজাহার পেয়েছি, আমি হয় ঘটনাস্থলে যাব, আমি বিস্তারিত তদন্ত করার চেষ্টা করব। এজাহার আমি যখন পেয়েছি তখনই মামলা প্রক্রিয়া শুরু করেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে 2 ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে থেকে মৃতদেহ 2টি উদ্ধার করা হয়। হাসপাতাল ক্যাম্প পুলিশ জানায়, 2জনই ভবঘুরে। দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে তারা অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 2জনের বয়স 55 থেকে 60 বছর হবে। মানিকগঞ্জের যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তাই নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাসিন্দাদের মতে, পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি, ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের।
চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে ধরুন এই নেশাকুপ্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে, আমরাও দেশের দর্জন ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন, এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে দুটি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। তো আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই দুটি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায় স্থানীয়রা। যমুনাচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ চরবাসীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এখনো বাকি অনুমোদনের ধাপ। তাই ফাঁড়ি চালু না হওয়া পর্যন্ত আগের মতোই দূরের থানার উপর নির্ভর করতে হবে চরবাসীকে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একদিকে দখলদারদের বেপরোয়া হামলা, অন্যদিকে আইডিএফের সাঁড়াশি অভিযান। যৌথ আগ্রাসনে নাজেহাল ফিলিস্তিনিরা। বাড়ি বাড়ি গিয়ে চলছে ধরপাকড়, পথে পথে চেক পয়েন্ট বসিয়ে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের চলাচলে। নাবলুসের কুসরা শহরে মসজিদে আগুন, পরপর দুটি মসজিদ পুড়িয়ে দেয় দখলদাররা। শুধু অগ্নিসংযোগই নয়, স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, গভীর রাতে মুখোশধারীরা মসজিদের প্রবেশপথে বিস্ফোরণও ঘটায়। দেয়ালে স্প্রে করে লেখা হয় ইহুদিদের প্রতিশোধ। জানালা দিয়ে হঠাৎ দেখলাম লালচে আলোর ঝলকানি। তারা পায়ে হেঁটে আসছিল, তাই টেরই পাইনি। গাড়ির আওয়াজ পেলে হয়তো থামাতে পারতাম। গত শুক্রবার প্রাণঘাতী সংঘাতের পরই আবার উত্তপ্ত হয়ে ওঠে দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি। দুই ইহুদি সেনা নিহতের প্রতিশোধে শুরু হয় আইডিএফের সাঁড়াশি অভিযান। একদিকে দখলদার ইসরায়েলিদের তাণ্ডব, অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর ধরপাকড়, হামলা। নাবলুস, তুলকারেম, হেব্রনে বাড়ি বাড়ি গিয়ে চলছে অভিযান, ভাঙচুর, অগ্নিসংযোগ। 2 দিনে আটক 120 জনের বেশি ফিলিস্তিনি। এমনকি হাসপাতালেও তল্লাশি, ধরপাকড় চালানো হয়। অনেককেই ফিল্ড ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের জেরা করা হয়। স্বাস্থ্যকর্মী ও রোগীদের ধরে নিয়ে যায়, তাদের বেঁধে মাঠে ফেলে রাখে, প্রতিটি বিভাগে তল্লাশি চালায়। সাজোয়া যান, বুলডোজার নিয়ে রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে পাহারা। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি বছর পশ্চিম তীরে তেল আবিবের আগ্রাসনে প্রাণহানির শিকার 87 ফিলিস্তিনি। এদের মধ্যে 21 জনের মৃত্যুর জন্য দায়ী দখলদাররা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা 7 লাখের বেশি। অনিক রহমান, যমুনা নিউজ।